আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এমসিকিউতে 30 এ 30 পেতে পারো এবং তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে অর্থাৎ লাস্ট টাইম প্রিপারেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এমসিকিউতে 30 এ 30 পাওয়া এটা আমাদের জন্য অনেক টাফ মনে হতে পারে, মনে হয় যে না এমসিকিউতে 30 এ 30 পাওয়া একদম ইম্পসিবল ব্যাপার, এটা আমরা হবেই না বা পসিবলই না। তবে তোমরা যদি কিছু শর্টকাট টেকনিক ফলো করো তাহলে কিন্তু অবশ্যই এমসিকিউতে 30 এ 30 পেতে পারো। আর আমাদের কি দরকার রেজাল্টে বলো তো? এ প্লাস। আমাদের তো মেইন টার্গেটই থাকে এটা, তাই না? সো এ প্লাস পাওয়ার আরেকটা সহজ উপায় হচ্ছে এমসিকিউতে মার্ক তোলা। তুমি যদি এমসিকিউতে একটা ভালো মার্ক পেতে পারো তাহলে কিন্তু এই এ প্লাসটা আসবে তোমার হাতের মুঠোয়। সো চলো আজকে আমরা কথা না বলে চলে যাই এমসিকিউ এর কিছু শর্টকাট টেকনিক দেখে নিই। প্রথমে আমাদের কি রয়েছে বলো তো? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে প্রশ্নটা পাবো প্রশ্নটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। দেখো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এমসিকিউ থাকে কয়টা বলো তো? 30টা থাকে বা হচ্ছে 25টা, মানে গ্রুপ সাবজেক্ট যেগুলো সেখানে থাকে 25টা, আর বিজিএস বাংলা এগুলোতে থাকে 30টা, তাই তো? আর আমাদের সময় থাকে কত? 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আমাদের সবগুলো অ্যান্সার করতে হয়। সো বাংলা, বিজিএস বা রিলিজিয়ান যে সাবজেক্টগুলো আছে এখানে তো আমাদের কোনো ম্যাথ থাকে না বা এখানে আমাদের কোনো কিছু করে করে চেক করতে হয় না যে অ্যান্সারটা কি হবে। এই সাবজেক্টের যে অ্যান্সারগুলো এগুলো তো আমাদের প্রায় মুখস্থই, তাই না? এগুলো আমাদেরকে বুঝে শুনে তারপরে অ্যান্সার করতে হয়। সো এই সাবজেক্টের এমসিকিউ গুলো অ্যান্সার করতে কিন্তু সময় খুবই কম লাগার কথা। ধরো তুমি প্রশ্নটা হাতে পেয়েছো, তোমার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা আগে ভালো করে পড়বে। কেন ভালো করে পড়বে? দেখো বাংলার ক্ষেত্রে বেশিরভাগ প্রশ্নটা এরকম থাকে যে নিচের কোন উক্তিটি বসেক কবিতার সাথে অমিল প্রদর্শন করে, হয় অমিল থাকবে বা কোন উক্তিটি বসেক কবিতার সঙ্গে মিল প্রদর্শন করছে না, বা অসঙ্গতি বা অসামঞ্জস্য। এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করতে গিয়ে একটা নম্বর কিন্তু শেষ, এটা একদম চলে যাবে। সো আমাদেরকে কি করতে হবে? প্রশ্নটা ভালো করে পড়তে হবে, প্রশ্নের মধ্যে কি চেয়েছে সেটা ভালো করে বুঝতে হবে। এই যে বাংলার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে, প্রশ্ন ভালো করে পড়ে না, সেটাকে অমিল বলেছে না মিল বলেছে না ভালো করে না পড়েই একটা দাগিয়ে দেয়। আর একবার যদি তুমি ওয়েমার শিটে গোল্লা ভরাট করে ফেলো তাহলে কিন্তু শেষ, তুমি ভুলটাই দাগিয়ে দিয়ে দিলে ওইখানে তুমি মার্ক পাবে না। তার জন্য অবশ্যই আমার প্রথম কাজ কি? প্রশ্নটা ভালো করে পড়তে হবে। তুমি তো হাতে সময় পাচ্ছ 30 মিনিট, তাই না? তুমি যদি প্রশ্নটা ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমার জন্য আরো ইজি হয়ে গেল যে কোনটা অ্যান্সার বা কোনটা কি তুমি খুব ভালো করে জানতে পারছো। এরপরে আমার কাজ হচ্ছে সহজগুলো আগে দাগাও। সহজ বলতে কি, তোমার 30টা এমসিকিউ এর মধ্যে অ্যাটলিস্ট তো তুমি 15 থেকে 18টা পারবে, তাই না? তুমি যদি পড়ে যাও ভালো করে, অ্যাটলিস্ট আমি ধরে নিলাম যে 15 থেকে 18টা তোমার কমন পড়েছেই, মানে যেগুলো একদম তোমার কাছে ইজি লেগেছে এবং যেগুলোতে তুমি একদম 100% শিওর যে হ্যাঁ আমার এটা অ্যান্সার হবেই হবে, ওইগুলো যখন তুমি প্রশ্নটা দেখবে সাথে সাথে গোল্লা ভরাট করবে। ধরো তোমার কাছে অ্যান্সার আছে এবং তোমার কাছে তো এরকম প্রশ্ন থাকবে 1 2 3 4 5। সো তুমি 1 পারলা না, ওটা রেখে দাও। তারপর 2 পারেছো, ওটা তুমি গোল্লা ভরাট করে ফেলো। 3 পারোনি, রেখে দাও। 4 পেরেছো, গোল্লা ভরাট। 5 পেরেছো, গোল্লা ভরাট। এভাবে যেটা পারবা, যেটা তুমি 100% শিওর, তোমার কাছে সহজ মনে হয়েছে এবং তুমি ফুল কনফিডেন্সের সাথে এটার অ্যান্সার জানো যে হ্যাঁ এটাই অ্যান্সার, এটা তুমি খুব জলদি দ্রুত করে দাগিয়ে ফেলো। তাহলে কিন্তু আমার পারা উত্তরগুলো দাগানো শেষ। এখন ধরো 30 এর মধ্যে এই যে 15 থেকে 18টা দাগাতে তোমার হাইস্ট কতক্ষণ সময় লাগতে পারে? ধরো আমি ধরে নিলাম তোমার 15 থেকে 16 মিনিট বা ধরে নিলাম 18 মিনিটই সময় লাগলো। তাহলে তোমার কিন্তু হাফ টাইম শেষ এবং হাফ টাইমের মধ্যে তোমার হাফ অ্যান্সার করাও শেষ, যেখানে কিন্তু তুমি একদম শিওর ফুল মার্ক তুমি পেয়েছো, যে 15টা দাগিয়েছো, 15-এর মধ্যে 15 শেষ। এখন তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি কিছু সংখ্যক দাগিয়ে ফেলেছি, এখন আমি বাকিগুলোতে যাব যেগুলো কিনা হচ্ছে 50-50, অর্থাৎ আমি এটার মধ্যে কনফিউশনে আছি। বিশেষ করে আমাদের কিন্তু 4টা অপশন থাকে, একটা হচ্ছে ক, খ, গ আর ঘ, 4টা অপশন থাকে। তো ধর্ম এবং বাংলার ক্ষেত্রে কি হয়, আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই। একটা উদ্দীপক দিয়ে বলা হয় যে এই উদ্দীপকের সঙ্গে কবিতার বা গল্পের কোন দিকটি সাদৃশ্য রয়েছে বা কোন ভাব ফুটে উঠেছে, কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সেই ক্ষেত্রে আমরা কি করব বলতো? আমাদের মাঝে মধ্যে টেনশন হয় যে ধরো তখন হচ্ছে এরকম অপশনগুলো থাকে, একটাতে আদর দেওয়া, একটাতে আবেগ দেওয়া, একটাতে স্নেহ দেওয়া। আমাদের কাছে মনে হয় যে সবগুলোই তো অ্যান্সার মনে হচ্ছে, তখন আমি কি করব? তখন হচ্ছে আমাদের কি করতে হবে? টেনশন না করে, র্যান্ডম অ্যান্সার না দাগিয়ে আমাদের কি
একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে এই অ্যান্সারটা আগে আমি চিন্তা করি যে এটা যে ভুল অপশন, এটা কেন ভুল হতে পারে। ধরো 4টা অপশনের মধ্যে আমার ক মনে হচ্ছে যে না এটা পসিবলই না, কেন পসিবল না সেটা একটু চিন্তা করি। ওইটা চিন্তা করতে গেলে আরেকটা মনে পড়ে গেল, আরে এটাও তো এটার সঙ্গে যাচ্ছে না, এই কবিতার সঙ্গে বা এই কবিতার বৈশিষ্ট্যের মধ্যে তো এটা পড়ছে না, তাহলে এটাও কাটা চলে গেল, এটাও কাটা চলে গেল, রইলো বাকি দুইটা মানে খ আর গ। এই দুইটার মধ্যে আমরা কি করব, তখন আমরা যদি একেবারেই মানে শিওর হতে না পারি যে স্টিল কনফিউশন যে আমি কি করব বুঝতে পারছি না, তখন তুমি একটু এডুকেটেড গেস দিবা। অর্থাৎ তুমি পুরোপুরি র্যান্ডম একটা অ্যান্সার না করে তোমার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বেস্ট যে পসিবল অ্যান্সার সেটাতে দাগ দিয়ে দিবে। অর্থাৎ আমি যদি স্টিল কনফিউশনে থাকি তখন আমি আমার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমি আমার একদম মনে হচ্ছে যে হ্যাঁ এটাই হবে, তখন আমি সেটা দাগ দিয়ে দিব। তাহলে 50-50 হলে আমরা কি করব সেটাও বুঝে গেলাম। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সময় কিন্তু নষ্ট করা যাবে না, কারণ আমাদের সময় তো এমনিতেই কম। তার মধ্যে যদি আমরা কঠিন কোন একটা প্রশ্ন ধরে বসেই থাকি যে হ্যাঁ এই প্রশ্নটা কঠিন লাগছে, এটার উত্তর কি বুঝতেই পারছি না, তাহলে কিন্তু এটা আমরা একটু স্কিপ করো। ধরো প্রশ্ন এরকম যে 1 2 3 4 5 এর মধ্যে আমি এটা পারলাম এটা পারলাম, এখন 3 নাম্বারটা বিশাল কঠিন, এটা আমার মাথাতেই যাচ্ছে না বা আমি এটা বুঝতেই পারছি না যে আসলে এটার উত্তরটা কি হবে। তো তখন আমি কি করব, এটাকে একটু স্কিপ করি, এটাকে আমি একটু আলাদা করে মার্ক করে রাখি। প্রশ্নের মধ্যে আবার বেশি দাগাদাগিও করবে না, প্রশ্নের মধ্যে লেখালেখি না করাই ভালো। তো যেটা পারছি না সেটার মধ্যে একটা মার্ক করে দেই এবং আমি বাকি যেগুলো আছে ওইগুলো একবার ঘুরে দেখে আসি, যেগুলো আছে ওইগুলো দেখে আসি, ওইগুলো দাগ দিয়ে আসি। আর সবগুলো দাগানো শেষ, সবগুলো দেখানো শেষ, তখন আমরা আবার কঠিনটাতে ফিরে যাই, তখন আমরা আবার চেষ্টা করতে থাকি। মাঝে মধ্যে এরকম হয় যে আমরা অনেক বেশি প্যানিক হয়ে পারা জিনিসটাও মাথায় আসে না, পারা জিনিসও পারি না বা বুঝি না, মনে পড়ে না। তো তখন হচ্ছে আমরা কি করব, বাকি যেগুলো আছে শেষ করব। তখন তো আমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি অনেকগুলো দাগিয়েছি, তখন আমাদের মাথাটা একটু ঠান্ডা হবে। তখন আমরা যদি আবার রিচেক করি তখন কিন্তু আমরা এটা সলভ করতে পারি। তাহলে যেগুলো কঠিন লাগবে সেগুলোতে আমরা কি করব, স্কিপ করে তারপরে হচ্ছে আমরা রিচেক করব। ফার্স্টে করব স্কিপ, তারপরে করব রিচেক, তারপরে চেষ্টা করি ইনশাল্লাহ পারার চেষ্টা করব। তাহলে এমসিকিউতে 30-এ 30 পাওয়ার প্রথম টেকনিকটা কি বললাম বলো তো, প্রশ্ন আমাকে ভালো করে পড়তে হবে, প্রশ্ন একদম ভালো করে পড়েছি, তারপরে যেগুলো আমি 100% শিওর সেগুলো আমি দাগ দিয়ে দিব। 100% শিওর দাগানোর পরে আমি আবার আসবো যেগুলোতে হচ্ছে আমি 50-50 শিওর, সেগুলোতে হচ্ছে কি আমরা এডুকেটেড গেস দিব। অর্থাৎ আমরা নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে যেগুলো ভুল সেগুলোকে বাদ দিব, একটা বাদ দুইটা বাদ, এরকম করে দুইটা বাদ দেওয়ার পরে যে আর দুইটা অপশন থাকবে সেখান থেকে বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা অ্যান্সার করবো। এবং আর লাস্ট হচ্ছে আমাদের টাইম, সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করলেই কিন্তু শেষ, আমরা অ্যান্সারই করতে পারবো না। সো এই হচ্ছে তোমাদের এমসিকিউতে 30-এ 30 পাওয়ার একদম সুন্দর একটা টেকনিক। এবারে আসলে লাস্ট একটা প্রিপারেশন আমরা শুনি। আমি এখানে লিখেছি বাংলা ফার্স্ট প্রিপারেশন, তবে ধরতে গেলে এটা প্রায় অনেকগুলো সাবজেক্টের জন্যই তোমার অ্যাপ্রুভ করা যায় বা তুমি অ্যাপ্লাই করতে পারো। তোমার পরীক্ষা তো হচ্ছে 21 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, মাঝখানে সময় আছে একদিন, আর আজকের এই হাফ দিন। তো এই একদিন 2 দিনের মধ্যে তুমি কি করবে, প্যানিক করবে না, তুমি ঠান্ডা মাথায় কি করবে, তোমার বইটাকে রিডিং দিবে। এতদিন যা পড়ে আসছো এখন শুধু বইটা রিডিং দিবে। দেখো বাংলা ফার্স্ট পেপার কোয়েশ্চেন কিন্তু বই থেকেই করবে, বইয়ের বাইরে থেকে করবে না, তাই না? তোমাদের যে গল্প বা কবিতাগুলো আছে, গল্প আছে, তারপরে কি কবিতা আছে, উপন্যাস আছে, এগুলো তো ভালোই পড়েছো। তো এইগুলার মেইন কি বলতো, মূল ভাব। এইগুলোর কি পড়বে, মূল ভাব। অবশ্যই প্রত্যেকটা গল্প এবং কবিতার কি জানতে হবে, মূল ভাবটা তোমাকে জানতে হবে। তুমি রিডিং পড়বে এবং প্রত্যেকটা গল্প কবিতার মূল ভাবগুলো আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে মাথার মধ্যে গেঁথে নিবে। বুঝতে পেরেছি? বইটা রিডিং ভালো করে পড়লেই কিন্তু হাফ শেষ। তুমি তো আর বাংলা সবকিছু মুখস্থ করতে যাবে না, তাই না? তোমাকে এখানে বুঝতে হবে, মূল ভাবটা জানতে হবে। এরপরে হচ্ছে কবি আর লেখক পরিচিতি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে আমাদের কবি পরিচিতির মধ্য থেকে কিন্তু এমসিকিউ আসে, মাঝে মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দেয়। কি কি আসতে পারে কবি পরিচিতি থেকে? প্রথমে রয়েছে কি, জন্ম মৃত্যু সাল, জন্ম বা মৃত্যু সাল বা মৃত্যু তারিখ, এইটা একটা আসতে পারে। তাছাড়া তার যে বিখ্যাত উপন্যাস বা হচ্ছে গ্রন্থ, উপন্যাস বা হচ্ছে কি গ্রন্থ, বা সে কোন পেশায় নিয়োজিত ছিল, তার পেশা বা তার হচ্ছে কি ছদ্মনাম। বিভিন্ন কবির নানা রকম ছদ্মনাম থাকে, তাকে কি উপাধিতে ভূষিত করা হয়েছে, কি পুরস্কার পেয়েছে,
কবি পরিচিতি থেকে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো এমসিকিউতে একটা না একটা তুমি অবশ্যই কমন পাবে। বুঝতে পেরেছো? সো এটা তো গেল তোমার এই সবগুলো হচ্ছে কবি পরিচিতি এবং লেখক পরিচিতি থেকে। এরপর আসো হাইলাইটেড লাইন। তোমরা কিন্তু এই যে সারা বছর পড়েছো, তাই না? পড়ে তো তোমাদের বই বা কবিতা থেকে কিছু লাইনস যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট লাইন অবশ্যই দাগিয়েছো। লাস্ট মোমেন্টে এসে হাইলাইটেড লাইনগুলোতে বেশি ফোকাস করবে। হাইলাইটেড লাইনগুলো ফোকাস করবে কেন? এখান থেকেই এমসিকিউ আসতে পারে। বুঝতে পেরেছি? আর বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করব। বোর্ড কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করব? আমরা উত্তরপত্রটা ঢেকে, সাইডেই তো উত্তর দেয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে, গাইডে বা টেস্ট পেপারে তো অন্য একটা উত্তরপত্র আলাদা থাকে। প্রথম কাজ হচ্ছে আমরা ওইগুলো আগে সলভ করব। সলভ করা শেষ, আমরা মিলালাম, এরপরে যেগুলো ভুল হয়েছে ওইগুলো আমরা মার্ক করে ফেলবো। ভুলগুলো মার্ক করে ফেললাম, ভুলের যে রাইট অ্যান্সারগুলো সেগুলো আমি দাগ দিয়ে ফেললাম, একবার পড়ে ফেললাম। এবারে পরীক্ষার আগের দিন শুধুমাত্র কি করব, এই যে রাইট অ্যান্সারগুলো আছে এগুলো দেখলেই হবে। যেগুলো পেরেছো ওইগুলো তো পারবে, ওগুলো তো আর রিচেক করার দরকার নেই। কিন্তু যেগুলো ভুল করেছো, যে ভুলগুলো কিন্তু আবার আরেকটা বার দেখে রিচেক করে যাবে, তাহলে তোমার যেগুলো ভুল হয়েছে সেগুলো মাথার মধ্যে গেঁথে যাবে যে হ্যাঁ আমি এগুলো ভুল করেছিলাম, এগুলো এখন আমি আবার দেখে নিলাম। সো এই হচ্ছে বাংলা ফার্স্টের প্রিপারেশন, তোমরা এভাবে নিতে পারো। আশা করছি এইভাবে যদি পড়ে যাও তাহলে কিন্তু ভালো একটা মার্ক তুলতে পারবে। লাস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই সময়ে এসে নতুন কোনো কিছু পড়ার চেষ্টা করবা না, মাথাটাকে আর নষ্ট করো না। যেভাবে আছে যা পড়েছো আল্লাহর নাম নিয়ে সুন্দর করে রিভিশন দিতে থাকো। তবে রিভিশন আবার একদম যা আছে রিডিং একদম A to Z ওইভাবে না পড়ে স্মার্ট ওয়েতে রিভিশন দিবে। সব কিছু একদম দেখার দরকার নেই, সুন্দর করে একটাবার রিডিং পড়ো। ফাস্ট না, তুমি একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। গল্প কবিতা এগুলোর যে মেইন আইডিয়াটা, মানে মূল যে ভাবটা, এটা একটু ক্লিয়ার রাখো। এটা ক্লিয়ার করলেই তাহলে ইনশাল্লাহ একটা ভালো মার্ক অ্যান্সার করতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, পরীক্ষার আগের রাতে বেশি কিন্তু টেনশন করা যাবে না। যা পড়েছো আল্লাহর হাতে ছেড়ে যাও। যা পড়েছো, মাঝে মধ্যে এরকম মনে হয় যে আমি কিছুই পড়ি নাই, আমার কিছুই মাথায় নাই, হয়তো আমি সব ভুলে খেয়ে ফেলেছি, এটা জাস্ট টেনশনের কারণে হয়। আসলে কিন্তু তোমার সবই মনে আছে। পরীক্ষার হলে যাও, প্রশ্ন হাতে পেলে সব এমনিতেই মনে পড়ে যাবে। আর অবশ্যই রাতে চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমানোর, সুন্দর মতন একটা ঘুম দিবে, সকালবেলা উঠে একটু হালকা পাতলা রিভিশন দিয়ে তারপরে হচ্ছে পরীক্ষা দিতে চলে যাবে। কোনো টেনশন নাই, ইনশাল্লাহ ভালো করে একটা পরীক্ষা দিতে পারবে, ভালো একটা মার্কও তুলতে পারবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে বা তোমার একটুখানিও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।